হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লগ্ন অনুসারে আপনার ভাব বিচার বা শুভ ভাব কোনগুলি, বা লগ্ন অনুসারে আপনার শুভ গ্রহ কোনগুলি। অর্থাৎ আজকে আপনাদের লগ্ন বিচার সম্পর্কে আলোচনা করব। লগ্ন বিচার সম্পর্কে আমরা অনেক শুনেছি, কিন্তু লগ্ন অনুসারে কোন গ্রহটি শুভ, কোন ভাবটি শুভ, সেটি কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। না জানলে কিন্তু আপনি একটি জন্মছক বিচার করে কখনোই সঠিক ফলাদেশ বের করতে পারবেন না। কারণ এই জন্ম ছক বিচার করা কিন্তু একটি জটিল বিষয়, যেখানে সামান্য ভুলের জন্য আপনার ভুল প্রেডিকশন করলে আপনার কোনো কিছুই মিলবে না, বা সেই অনুযায়ী রত্নকথন নিলে আপনার জীবনে আরও ক্ষতি হতে পারে। তাই সেই জন্য বলবো যে আপনি জন্মছক বিচার করতে গেলে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে হবে, জানতে হবে। এখন আপনি আরেকটি প্রশ্ন করতে পারেন, এই জন্মছক আমি কিভাবে বের করব? এই জন্মছক কিভাবে বের করবেন, এর জন্য আমার যে আরেকটি চ্যানেল রয়েছে, যেটি হচ্ছে ইজি জ্যোতিষ টিপস, সেটিকে আপনি সার্চ করে বের করতে পারবেন, অথবা আপনি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর লিখে যখন সার্চ দেবেন তখন ওই চ্যানেলটি চলে আসবে। ওই চ্যানেলে দেখবেন যে কিছু অ্যাপসের ভিডিও রয়েছে। ওই অ্যাপস থেকে কিভাবে জ্যোতিষ করা যায়, কিভাবে জন্মছক বিচার করা যায়, এরকম কিছু অ্যাপসের আলোচনা আপনার রয়েছে, সেটা থেকে আপনারা দেখে বের করতে পারবেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব জন্মছক কিভাবে বিচার করবেন। আমাদের এখানে 12টি রাশি রয়েছে, যেমন মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। এই 12টি রাশিকেই 12টি ভাব বলা হয়ে থাকে। আর এই 12টি রাশির যে কোনো একটি ভাব আপনার লগ্ন হতে পারে, বা যে কোনো রাশি আপনার লগ্ন হতে পারে। কিভাবে? যেমন এই 360 ডিগ্রি, এই গোল ইয়াটাকে, অর্থাৎ মেষ থেকে মীন রাশি পর্যন্ত 360 ডিগ্রি কল্পনা করা হয়ে থাকে। তাই এক একটা রাশির ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কমপ্লিট করতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা। এখন আমাদের একদিন সমান সমান হচ্ছে 24 ঘন্টা। তাহলে এই 30 ডিগ্রি যদি আপনার এখান থেকে এটুকু কমপ্লিট করতে হয়, তাহলে আপনার সময় লাগবে 2 ঘন্টা। তাহলে পুরো রাশিটা আপনার ঘুরে আসতে সময় লাগবে 24 ঘন্টা, অর্থাৎ 360 ডিগ্রি তখন সে কমপ্লিট করবে। এখন লগ্নটা কি? লগ্ন হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় আকাশের কি অবস্থা, অর্থাৎ সূর্যের কি অবস্থা ছিল, সেটির উপর নির্ভর করে যে আপনার লগ্নটা কি হতে পারে। অর্থাৎ আপনি সকালে হতে পারেন, বিকালে হতে পারেন, আর রাতে হতে পারেন, যে টাইমেই হন না কেন সেটি হচ্ছে আপনার লগ্ন। অর্থাৎ সূর্যের অবস্থা ভেদে আপনার লগ্ন হয়ে থাকে। এখন আপনার লগ্ন কিন্তু 12টার ঘরের যে কোনো এক ঘরে হতে পারে। এখানে লগ্ন হতে পারে, এখানে লগ্ন হতে পারে, এখানে লগ্ন হতে পারে। অর্থাৎ আপনার জন্ম সময় অনুযায়ী 12টি লগ্ন হতে পারে। এখন আমি যদি ধরে নেই যে আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, এই লগ্ন কিন্তু এরকম লগ্ন লেখা থাকে, অনেক সময় এরকম একটা দাগ থাকে, লাল দাগ থাকে, তাহলে বুঝতে হবে যে ওইটি আপনার লগ্ন। এখন লগ্ন যদি আপনার সিংহ হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে?
আপনার বোঝার সুবিধার্থে এখানে 1 ধরতে হবে, এখানে 2 ধরতে হবে, এখানে 3 ধরতে হবে, এই 4 5 6 7 8 9 10 11 12, এই হচ্ছে মোট 12টি ভাব। যখন আপনি লগ্ন বিচার করবেন তখন সেটি ভাব হিসাবে ধরা হয়। তাহলে আপনার লগ্ন হচ্ছে সিংহ, তাহলে এটি হচ্ছে আপনার প্রথম ভাব, এটি দ্বিতীয় ভাব, এটি তৃতীয় ভাব, এটি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ ভাব। এ হচ্ছে আপনার মোট ভাব। এখন এই ভাবের ভিতরে শুভ ধরা হয় কোন কোন ভাব? যেমন শুভর ভিতর রয়েছে 1, সবসময় মনে রাখবেন 1, 5 এবং 9, এই 3টি হচ্ছে ত্রিকোণ বলে। এই হচ্ছে আপনার শুভ স্থান, অর্থাৎ 1, 5, 9কে সবসময় শুভ হিসাবে ধরা হয়ে থাকে, অর্থাৎ এটিকে কোণ বলা হয়, ত্রিকোণ অর্থাৎ কোণ বলা হয়। দেখেন এখানে কোণ বলা এই কারণে একটি ত্রিভুজ সৃষ্টি করছে, এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে একটি ত্রিভুজের সৃষ্টি করছে। এরপরে আপনার যেটি রয়েছে অর্থাৎ আপনার 1, 4, 7 এবং 10, এটিকে বলা হয় কেন্দ্রস্থান। আগে বলছি আমরা কোণ, আর এটি হচ্ছে কেন্দ্র, অর্থাৎ 1 এখান থেকে 1 থেকে 4, 4 থেকে 7, 7 থেকে হচ্ছে আপনার 10, 10 থেকে হচ্ছে আবার একটা স্কোয়ারের সৃষ্টি করে, অর্থাৎ 1, 4, 7, 10, এটিও কিন্তু শুভ হিসাবে কেন্দ্রস্থান বলা হয়। অর্থাৎ কেন্দ্রের যে গ্রহগুলি থাকে এই গ্রহগুলি কিন্তু আপনার শুভ ফল দিয়ে থাকে, এবং কোণের যে গ্রহগুলি থাকে এগুলো শুভ হিসেবে ধরা হয়। অর্থাৎ আপনার 1, 5, 9 কিন্তু সবচেয়ে শুভ স্থান। এরপর রয়েছে আপনার কেন্দ্রস্থান, এই কেন্দ্রের গ্রহগুলি কিন্তু আপনাকে সবচেয়ে বেশি বেনিফিট দিয়ে থাকে। কিন্তু আপনার সপ্তম যে ঘর, এই 7 এবং 2, এটি কিন্তু মারক হিসেবে ধরা হয়, এটি হচ্ছে মারক, অর্থাৎ আপনার শুভ ফল খুব একটা দেয় না। যদি এখানে কোনো শুভ গ্রহ না থাকে সেক্ষেত্রে আপনি কখনোই শুভ ফল পাবেন না। এখানে মাস্ট বি শুভ গ্রহ থাকতে হবে, তাহলে আপনি শুভ ফল পাবেন। যেমন এই দ্বিতীয় ঘর থেকে আমরা লিকুইড মানির হিসাব করি, এখন যদি এখানে অশুভ গ্রহ থাকে কখনোই আপনি লিকুইড মানি লাভ করতে পারবেন না, বা আপনার অর্থনৈতিক সংকট সবসময় আপনার লেগে থাকবে। অর্থাৎ টাকা আসে কিন্তু টাকা আপনার হাতে থাকে না, আপনার যা আসে তা ব্যয় হয়ে যায়, আপনি ঋণের জালে জড়িয়ে যান ইত্যাদি বিষয়। এটি কিন্তু মানুষের সুখের কারক গ্রহ। 2 কিন্তু মানুষের একটি সুখের কারক গ্রহ, কারণ যখন অর্থ না থাকবে তখন মানুষের ভিতরে কিন্তু সুখ থাকে না। তারপরে রয়েছে 7, এই 7 হচ্ছে বিবাহের ঘর, অর্থাৎ আমাদের বিবাহিত জীবনকে এখান থেকে বিচার করা হয়ে থাকে। এখন আপনার লাইফের সবচেয়ে বড় একটি অংশ কিন্তু আপনার দাম্পত্য জীবন, অর্থাৎ হয়তো আমরা 20 বছর 25 বছর পরে আমরা বিয়ে করি, এই টাইমের পরে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের এই বিবাহিত জীবন থাকে, অর্থাৎ দাম্পত্য জীবনটা থাকে। এখন এখানে যদি আপনার অশুভ গ্রহ থাকে আপনি কখনোই বিবাহিত জীবনে সুখী হতে পারবেন না। অনেকের দেখা যায় বিবাহ করেছে, অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী মিল নেই, পরিবারের দুঃখ কষ্ট জ্বালা ব্যথা বেদনা সমস্যা, সন্তানের সমস্যা, স্বামী স্ত্রীর সমস্যা, মা বাবার সাথে অশান্তি, বিভিন্ন সমস্যা এসে আপনার জীবনে উপস্থিত হবে এই বিবাহিত জীবনে যদি আপনার অশুভ গ্রহ থাকে। দেখা যাচ্ছে যে বিবাহের পরে আপনার স্ত্রী অন্যের সাথে পরকীয়া লিপ্ত হয়ে গেছে, তখন কিন্তু আপনার সেটি আপনার দাম্পত্য জীবনের সুখের
বাধা হয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে বিবাহের পরে আপনিও কারোর সাথে পরকীয়ায় জড়িয়ে যেতে পারেন, সেটি কিন্তু আপনার দাম্পত্য জীবনে সুখের ব্যাঘাত ঘটতে পারে। এমনি এই দাম্পত্য জীবনে এখানে আপনার যদি শুভ গ্রহ না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই সুখী হতে পারবেন না। যেমন রাহুর মতো একটি গ্রহ যদি এখানে বসে থাকে, শনির মতো গ্রহ যদি একটি এখানে বসে থাকে, আপনি কখনোই সুখী হতে পারবেন না। আপনার জীবনে সমস্যা আসবেই আসবে। অনেক সময় দেখা যাচ্ছে বিবাহের পর স্ত্রী মারা যায়, বা এমন একটা টাইমে স্ত্রী মারা গেল যে আপনার বিবাহের আর সময় নেই, তখন কিন্তু আপনার কষ্টের আর শেষ থাকে না। এরকম বহুত সমস্যা হয়ে থাকে। তাহলে এই দুই ঘর কিন্তু সুখের একটি মূল কারণ। এই জন্য একে মারক বলা হয়, যেন এখানে যদি অশুভ গ্রহ থাকে তাহলে আপনার সুখ কখনোই হবে না। তো পঞ্চমকেও সুখের ঘর বলা হয়। নবম হচ্ছে আপনার ভাগ্যের ঘর। এখানে হচ্ছে আপনার জীবনের পূর্বপুরুষের যে আশীর্বাদ, পূর্বপুরুষ থেকে যে মানে গুরু ভক্তি, গুরু সম্মান, শিক্ষা, আপনার অনেকটা কেরিয়ার এখান থেকে নির্ভর করে। উচ্চ শিক্ষা হবে কিনা সেটিও এখান থেকে নির্ভর করে। অর্থাৎ আপনার জীবনের যে গতিতে যাবে, অর্থাৎ কোন গতিতে যাবে, কোন ধারায় যাবে, এটা কিন্তু 1, 5, 9 নির্ধারণ করে দেয় যে আপনার জীবনটা কোন দিকে যাবে, কোন পথে গেলে আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন, সেটি কিন্তু 1, 5, 9 কিন্তু নির্দেশ করে দেয়। এরপরে রয়েছে আমাদের অশুভ ঘর। অশুভ ঘর হিসেবে ধরা হয়ে থাকে 6, 8 এবং 12। এই 6, 8, 12-তে যদি আপনার শুভ গ্রহ না থাকে তাহলে কিন্তু আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। এখানে দ্বাদশে যদি আপনার অশুভ গ্রহ থাকে, আপনার জীবনে ব্যয় 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 আর ব্যয় হতে থাকবে। আপনার জীবনে একটার পর একটা ঝামেলা আসবে। আপনার আইনি ঝামেলা আসতে পারে, পুলিশি ঝামেলা আসতে পারে, বিদেশে অর্থ ব্যয় হতে পারে, চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে, হসপিটালে আপনার জীবন কাটাতে হতে পারে। এরকম আপনার হতে পারে। আপনার পরিবার থেকে বাইরে আপনার জীবনযাপন করা হতে পারে যদি এই দ্বাদশ ঘর যদি শুভ না হয়। আবার অষ্টমেও তাই। এই ঘরে যদি শুভ গ্রহ যদি থাকে তাহলে হয়তো অষ্টমের যে দোষগুলি রয়েছে সেটি থেকে আপনি রক্ষা পাবেন, সেটি থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। তাহলে 6, 8 এবং 12, যেমন 6 কিন্তু আপনার শত্রু, এটি হচ্ছে আপনার শত্রু, আপনার রোগ, আপনার কর্ম, এটি কিন্তু এখান থেকে নির্ণয় করা হয়ে থাকে। আপনার এই 6 যদি ভালো না হয়, এখানে যদি অশুভ গ্রহ থাকে তাহলে কিন্তু আপনার রোগ শোকে ব্যথা বেদনায় জর্জরিত হতে হবে। অর্থাৎ আপনি যে কর্ম করবেন, আপনার কর্ম উদ্দীপনা আপনার থাকবে না। যদি আপনার রোগ থাকে আপনি কিভাবে উদ্দীপনা, দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনার শত্রু রয়েছে, আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। বা আপনি একটি ফ্যাক্টরি দিয়েছেন, ফ্যাক্টরির যে ম্যানেজার নিয়োগ করলেন, সে ম্যানেজার আপনার এগেনস্টে কাজ করে সে কোটি কোটি টাকা কামাচ্ছে কিন্তু আপনাকে ঠকাচ্ছে, অর্থাৎ আপনি অধপতনে যাচ্ছেন। এরকম হয়ে থাকে যদি আপনার ষষ্ঠ ঘর খারাপ হয়ে থাকে। আমাদের বিষয়গুলি আমরা বিচার করতে পারি। একাদশও কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থান। একাদশ হচ্ছে আয়ের ঘর। তাহলে আপনার যদি আয় না হয় তাহলে আপনি ব্যয় করতে পারবেন না। এখন আপনি কতটুকু লাইফে আয়ের জন্য সাপোর্ট পাবেন, কিভাবে আয় করে আপনি জীবনে উন্নতি করবেন, এ কিন্তু একাদশ ঘর নির্ভর করে। তাহলে একাদশেও কিন্তু আপনার অবশ্যই শুভ গ্রহ থাকতে হবে, তাহলে আপনি সহজেই আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত আলোচনা যে লগ্ন থেকে কিভাবে আপনার শুভ অশুভ ভাবগুলি বিচার করবেন বা আপনার শুভ গ্রহগুলি কিভাবে আপনি নির্ণয় করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওর মধ্যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।